রাতের কলকাতা। সদা জাগরিত ল্যাম্পশেডের আলোটা অনিয়মিতভাবে জ্বলছে নিচ্ছে। চারিদিক নিস্তব্ধ নির্জন, কোথাও জনমানুষের অবশিষ্ট চিহ্নটুকু নেই। এর মধ্যে দিয়ে স্তব্ধতার বুক চিরে দুরন্তভাবে কালো কংক্রিটের রাস্তা দিয়ে দ্রুত পদে দৌড়ে যাচ্ছে একজন সদ্য যৌবনপ্রাপ্ত যুবতী মেয়ে। কিন্তু কাকে ভয় পেয়ে পালাচ্ছে সে? তার ত্রিসীমানায় তো কেউই নেই। ইতিমধ্যে রাস্তার মাঝে পড়ে থাকা একটা আতলা ইটে পা হড়কে মাটিতে পড়ে গেল। ক্ষতবিক্ষত দেহটা নিয়ে কোনো প্রকার কষ্ট করে উঠে আবার দৌড়তে লাগলো। হঠাৎ অমাবস্যার কালো আকাশের বুকে খেলে গেল শুভ্র শিরা বিশিষ্ট উজ্জ্বল বিদ্যুৎ রেখা। একটা পুরুষালী ছায়া প্রতিফলিত হলো সামনের দেওয়ালটায়, যেখান থেকে বন্ধ হয়ে গিয়েছে পথের রাস্তা। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে পেছন করে তাকালো মেয়েটি। দুটো নরম নমনীয় হাত মুখের সামনে ধরে আঘাত থেকে নিজেকে আড়াল করতে চাইল সে, কিন্তু তা পারল কই। ধীরে ধীরে ছায়াময় প্রতিবিম্ব তার গলার মধ্যস্থল লক্ষ্য করে বাড়িয়ে দিল দুটো বলিষ্ঠ হাত, আর সেইখান থেকে দুহাতের 5-5-10টা আঙুল থেকে বেরিয়ে এলো তীক্ষ্ণ সুবিস্তৃত নখ। শতচ্ছিন্ন বিভৎস মুখমণ্ডল সম্পন্ন ক্ষতবিক্ষত কদাকার শরীরটাকে দুই হাতে উঠিয়ে নিল ছায়াটি। কালো দুটো ঠোঁটের দ্রিবারা এক সুদীর্ঘ চুম্বন করে ঝড়ের বেগে দৌড়ে গেল ছায়া মানব। আকাশের চাঁদ আজ সাক্ষী থাকতে পারল না এই বিভৎস হত্যা লীলার। এই ঘটনার সাক্ষী থাকলো কেবল তমসাবৃত নিশঠী রাত আর নিস্তব্ধ নির্জন সরু রক্তাক্ত কলি। দমকা হাওয়ার দাপটে সশব্দে সবজি রঙের দরজাটা ঠাস করে খুলে গেল চোখের সামনে। কোলবাজা করা শবদেহটিকে নিয়ে বিদ্যুৎ বেগে বাড়িটির ভিতরে প্রবেশ করলো ছায়ামানব। একতলার নিচে অবস্থিত ছোট্ট ঘুপচি ঘর থেকে ভেসে আসতে লাগলো দৈব কণ্ঠে মন্ত্রপাঠের সুর। ওম হ্রিম ক্লিম শ্রীম কালী কালী রুম 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 সট। ওম হ্রিম ক্লিম শ্রীম কালী কালী রুম রুম। মন্ত্র পড়ার সাথে সাথে যজ্ঞজাত আগুনে ছিটিয়ে দিতে লাগলো মানুষ পোড়া ছাই। ফলত ক্রমে ক্রমে আগুনের লেলিহান শিখা লোলুপ সর্পের মতো ফনা তুলে ফোঁস ফোঁস করতে লাগলো। ছায়ামানব শবদেহটিকে এনে রাখলো দরজার দিকে পিছন করে বসে থাকা ব্যক্তিটির কোলের উপর। সুবিস্তৃত তেঁতুল জটা সম্পন্ন রক্তবস্ত্র পরিহিত দৈব পুরুষ ধীরে ধীরে নিষ্কম্প হাতে দেহটি থেকে অবলীলায় খুলে ফেলতে লাগলো একের পর এক সুসজ্জিত রক্তস্নাত বস্ত্র। অমানিসায় আলো আধারের হাতছানিতে চারিদিক যেন অন্ধ হয়ে পড়েছে। এর মধ্যে যজ্ঞের আগুনে যেন মুহূর্তের জন্য ঝলসে উঠছে সাধকের সুতনু দেহটি। এবার নগ্ন দেহটির গায়ে একে একে লেপন করতে লাগলো সব পোড়ানো ছাই, রক্ত আর হলুদ বাটা। তারপর সযত্নে সেটাকে যজ্ঞের সন্নিকটে শুইয়ে দিল। আগুনের তীব্র আলোকে উদ্ভাসিত হতে লাগলো নগ্ন দেহের সম্পূর্ণ প্রতিচ্ছবি। হঠাৎ মনিহীন চোখ দুটো উন্মোচিত করে সস্ত্রীক বসে পড়ল যুবতীর শব্দে। হাতের ইশারার দ্বারা দেহটি থেকে আলতো করে সরিয়ে ফেলা হলো তার ছায়াটিকে। নির্দিষ্ট ভঙ্গির দ্বারা কায়াহীন ছায়াটিকে তার কাজ বুঝিয়ে দিলে পূর্বের ন্যায় ঘরের দরজা দুটো সপাটে হারিয়ে একতলায় উঠে এসে বাড়ির বাইরে বেরিয়ে গেল ছায়ামূর্তিটি। কারণটা স্পষ্ট। যজ্ঞ সংলগ্ন পঞ্চচক্র পরিবেষ্টিত সূক্ষ্ম অঙ্কিত রেখা আগুনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে উঠল। পরবর্তীতে দেহটি যজ্ঞকুণ্ডের উপরে উঠে শূন্যে ভেসে উঠল, ঠিক যেন এক নব্য রাক্ষসী জাগরিত হচ্ছে। এলোমেলো কেশরাশি চারিদিক বিদ্যুতের কালো রেখার মতো খেলে বেড়াচ্ছে। বিবিধ বর্ণ লেপিত সুসজ্জিত নগ্ন নিশ্চল দেহটি ধীরে ধীরে হাওয়ায় পদ্মাসনে বসে হাত দুটো নাভির নিচে একটার উপর আরো একটা রেখে
মণিহীন চোখ দুটোর দৃষ্টি ছুড়ে দিল তান্ত্রিকের দিকে। দৃষ্টিতে সে কি ভয়ে ধরানো তীক্ষ্ণ তরোয়ালের ধার। তবে সাধক ভয় পেল না, অভরন্ত আত্মবিশ্বাসের সাথে এক দৃষ্টে তাকিয়ে থাকল পিশাচিনীর দিকে। কিছুক্ষণ সবকিছু নিস্তব্ধ, নিশ্চুপ। পর মুহূর্তে এক ভয় ধরানো নারকীয় হাসিতে ফেটে পড়ল গোটা বাড়িটা। কান পেতে শুনুন তো একবার। কি কিছু শুনতে পেলেন? পেলেন না? চেষ্টা করুন, চেষ্টা করুন, পাবেন। পাবেন। এমন কিছু অজানা শব্দ আমাদের কানের চারপাশে অনেক সময় ঘুরে বেড়ায়, কিন্তু তা আমাদের কান পর্যন্ত এসে পৌঁছয় না। আবার কিছু শব্দ আমাদের কান পর্যন্ত পৌঁছলেও তার ভ্রুক্ষেপ করি না। হয়তো তা কোনো বিপদের সংকেত বা হয়তো কোনো সাবধানের ইঙ্গিত দিয়ে যায়। তাই জীবনের এমন কিছু কিছু বাঁক আমাদের এমন জায়গায় এনে ফেলে, তার কিনারায় পৌঁছানো প্রায় দুষ্কর হয়ে ওঠে। ফিরে ফিরে আসে নানা চেনা মুখ অচেনা হয়ে। আবার কিছু অচেনা মুখ পরিচিতের মুখোশে এসে দাঁড়ায় আমাদের সামনে। এই গোলক ধাঁধায় পড়ে আমাদের বিপদের সম্মুখীন হতে হয় অনেক সময়। আর তখন আমাদের সামনে এসে দাঁড়ায় কোনো অদৃষ্ট কোনো এক ত্রাতা। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য রেখে গেলাম সায়ক মিত্রের কলমে একটি গ্রাম্য বাংলার তন্ত্র নির্ভর গল্প, ডাকিনীর ডাক। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রোজ সকালটা রবি ঠাকুরের কবিতা দিয়ে এভাবেই শুরু হয় দুই বোনের। প্রথমে যার কণ্ঠ শুনলেন তার নাম বিরাজ, আর অপরজন তার যমজ বোন সোনাইয়ের। বর্তমানে দুজনেই সুপ্রতিষ্ঠিত। বড়জন একটি স্কুলে বাংলা ভাষার শিক্ষিকা, আর ছোটজন বিখ্যাত নৃত্যশিল্পী। অবশ্য এই নামে তাদের মুষ্টিমেয় লোকজনই চেনে। বিরাজের ভালো নাম পারিজাত, আর সোনাইয়ের ভালো নাম কস্তুরী। মাত্র 2 মিনিটের ছোট বড় দুজন বোন যে শুধু দেখতে একই রকম তাই নয়, মনের দিক থেকে তথা দৃষ্টিভঙ্গির দিক থেকেও তারা অনেকাংশেই এক। মনের দিক থেকে সমতুল্য হওয়ার সাথে সাথেই তারা দুজন পরস্পরের সব থেকে ভালো বন্ধু। তাদের সম্পর্ক কেবলমাত্র এতেই সীমিত নেই। পরিস্থিতির প্রকোপে কখনো মা, কখনো বা বোন, কখনো বা মেয়ে হয়ে দুজনে দুজনের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রত্যেক দিন নির্দিষ্ট নিত্যসূচি অর্থাৎ রুটিন অনুসরণ করে তারা তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে। এরপর প্রাতঃক্রিয়া সেরে স্নান করে দুজনেই বসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে, কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। ভালো মন্দ, শত্রু মিত্র নির্বিশেষে এই পৃথিবীর সকল মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারা। কিন্তু তাদের ঠাকুর ঘর বলতে আলাদা কোনো ঘর নেই। বাড়িটির ন্যাড়া ছাদের উপরে দাঁড়িয়ে সূর্যদেবকে সাক্ষী রেখে উদার আকাশের নিচে নিরাকার ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করে দুই বোন। হে ঈশ্বর, এই পৃথিবীর সকলকে ভালো রাখুন এবং সকলকে পূর্ণ পথে অগ্রসর হতে সহায়তা করুন। এরপর প্রতিদিনের মতো নিঃশব্দে নিজের কাঙ্ক্ষিত বাসনা সম্বন্ধে প্রার্থনা করে যে যার ঘরে চলে গেল। যাওয়ার পথে ঈশ্বরের কাছে কি চেয়েছে জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে দিদি বলে সে চায়
তাদের এই সম্পর্ক যেন চিরকাল এইভাবেই থেকে যায়। ইহজগতে নয়, মৃত্যু পরবর্তী পরজগতেও যেন তারা একই সঙ্গে শান্তি ভোগ করে এবং পুণ্য ভোগ করে। তা তুই কি চাইলি ঈশ্বরের কাছে? আমি চেয়েছি যতদিন বেঁচে থাকবো যেন তোর হাত ধরে থাকতে পারি, আর যদি তা কখনো আলগা হয় তখনই যেন জীবনের সীমাহীন খাদে পড়ে আমাদের দুজনের মৃত্যু হয়। ছি, মৃত্যুর কথা মাথাতেও আনতে নেই বোন। দেখ, আমরা তো কত ভাগ্যবান যে মানব রূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছি। কত সাধনার পর বলতো এমন জীবনযাপন করার সুযোগ পাওয়া যায়। আমাদের আশেপাশের অন্যান্য জীবদের দেখলে তো তা সহজেই বোঝা যায়। তাই সর্বদা চাইতে হবে যতদিন আছি এই স্বল্প জীবনে যেন ভালো ভালো কাজ করে যেতে পারি। আচ্ছা চল, এবার খাবার বসাতে হবে। চল। চারিদিকে রাত্রির কড়া পাহারা, তার উপর সূচাকৃতি চন্দ্রমার রূপলি প্রলেপ রেখা। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পথ চলতি খানাখন্দ একেবারে জলে টইটুম্বুর হয়ে পড়েছে। আজ যেন তমসা স্বয়ং নেমে এসেছে রাতের পৃথিবীর বুকে। তাই আজ সূচিভেদ্য নিস্তব্ধতা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। পথের ধারের সব বাড়িগুলোতে জ্বলছে আলো। মাঝে মাঝে হালকা আওয়াজ মোটা কাঁচ ভেদ করে বাইরে বেরিয়ে আসছে। তবে বড় মুহূর্তে নিশীথ কালীর বলিষ্ঠ নিশ্চুপতার ঘেরাটোপে আটকে পড়ে আবার পালিয়ে যাচ্ছে সে। ইতিমধ্যে দ্রুত পদে কিছু পায়ের শব্দ অনেক ঘোড়ার খুঁড়ের ছন্দে টগবগিয়ে চলতে লাগলো। ক্ষণিকের জন্য থামলো, তারপর আবার পূর্বের চেয়ে অধিক গতিবেগ নিয়ে শুনশান রাস্তা দিয়ে দৌড়তে লাগলো একজন মহিলা। আবছায়া অন্ধকারে তার মুখ দেখা গেল না, কিন্তু হাঁটার শব্দ শুনে বোঝা গেল অন্তদন্ত হয়ে দৌড়াচ্ছে মেয়েটা। আবার কিছুক্ষণের জন্য থামল। অদূরে থাকা ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্টতর হলো তার মুখমণ্ডল। সুন্দর গোল চাঁদের মতন ফর্সা মুখের উপর সুবিস্তৃত কপালের পাদদেশে কুচকানো মোটা কাদো ভ্রুর একদম নিচে বড় বড় সন্ধিষ্ণু পটল চেরা চোখ, গোলাপের পাপড়ির মতো টুকটুকে লাল ফোলা ফোলা দুটো ঠোঁটের কোণে জমেছে চাপা আতঙ্কের বিষণ্ণতা, বিমর্ষতা। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। পিছনে কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়ে আবার সামনের দিকে তাকালো সে। এমন সময় সামনে থাকা ল্যাম্পপোস্টটি চোখ পিটপিট করতে লাগলো। বারে বারে জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে। সেই আলোতে কোণের দেওয়ালে এক পলকে দেখতে পেল একটা আবছায়া কালো প্রতিকৃতি। প্রচন্ড ভয় পেয়ে দুই কানে হাত দিয়ে চোখ বুজে মরণপণ চিৎকার করে উঠল সে। চোখের পলকে দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়ে আসলো ছায়া মানবের কালো কালো দুখানা হাত। ন্যাড়া আঙুলের মাথায় তৎপরতার সাথে গজিয়ে উঠতে লাগলো ৫-৫টা ১০খানা সূচালো তীব্র তীক্ষ্ণ মুখর। ক্রমে মেয়েটির গলা লক্ষ্য করে তা এগিয়ে আসতে লাগলো। না, আর চিৎকার করবার সাধ্যটুকু নেই তার। জীবনে এই প্রথমবার নিজেকে বড্ড অসহায় বলে মনে হচ্ছে। হঠাৎ তার সামনে ঢাল হয়ে উপস্থিত হলো একজন সুঠাম দেহী দীর্ঘকায়ী প্যান্ট জিন্স পরা পুরুষালী দেহ। ডান হাতের ৫টা আঙুল সামনে তুলে ধরে তর্জনীর সঙ্গে বৃদ্ধাঙ্গুলির মাথা স্পর্শ করিয়ে অনামিকা সহ অবশিষ্ট মোট ৩টি আঙুল সজাগভাবে তুলে মনে মনে বিড়বিড় করে এক অজানা মন্ত্র পড়তে লাগলো সে ব্যক্তি। মুহূর্তের মধ্যে অশনির দুধ বিলীন হয়ে গেল ইট পাথরের দেওয়ালের ভিতর। তারপর মেয়েটিকে বাহু ডোরে আষ্টে পৃষ্ঠে বেঁধে বলল, চিন্তা নেই, আমি আছি তো। তুই এখানে? অবাক হলি? বলেছি না, যখন যেখানেই বিপদে পড়বি তোকে উদ্ধার করার জন্য আমি ঠিক আসব। নরকে গেলেও সেখান থেকেও ফিরিয়ে নিয়ে আসব। তা সেসব কথা এখন ছাড়, চল তোকে বাড়ি অবধি পৌঁছিয়ে দিই। না, আমি একাই। বেশি পাকামি করতে আসিস না, চল। মনে রাখবি আমি কিন্তু তোর থেকে 1 বছরের বড়। হ্যাঁ।
স্টেজ ফাংশন করে অন্যান্য বন্ধুদের সাথে একসাথেই বাড়ি ফিরছিল কস্তুরী। গলির মুখটা পর্যন্ত এসে বাকিরা নিজের বাড়ির দিকে চলে গেল প্রতিবারের মতো। একা একা নির্জন গলিটা দিয়ে বাড়ির পথে রওনা দিল সে। এই রাস্তায় কোনো কিছুরই ভয় নেই। তাদের পাড়ার কোনো ছেলেই এমন নয় যে রাত্রিবেলায় সুযোগ পেয়ে মেয়েদের সাথে নোংরামো করতে আসবে। বড় কথা, নতুন পুলিশ অফিসারটা আসার পর কয়েকজন ছিচকে ছোকরারাও পাত্তারি গুটিয়ে পালিয়েছে। কিন্তু তাও কেন জানি না, কোনো এক অযাচিত ভয়ে গলির ভিতর ঢোকা মাত্রই গাটা ছমছম করে উঠল তার। মনে হলো কেউ যেন তাকে অনবরত অনুসরণ করে চলেছে। বন্ধুদের সাথে থাকাকালীন ঘটনাটা ঘটছিল, কিন্তু অতটা খেয়াল করেনি। এখন নিঃসঙ্গ থাকার কারণে অনুভূতিটা এই নির্জন গলির মধ্যে প্রখর হয়েছে। কস্তুরীর ষষ্ঠেন্দ্রিয় খুব সজাগ, তাই ভুল হওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে কি সত্যিই কেউ তার পিছু নিয়েছে? এই ভেবে একবার পিছন দিকে তাকিয়ে দেখল সে, ওই কেউ তো নেই। আদৌ কি কেউ নেই, নাকি তার দুই চোখের গণ্ডিতে সে ধরা দিচ্ছে না? হঠাৎ সামনে থেকে আসা একটা ছেলে শক্ত করে তার মুখটা চেপে ধরল। ছটফট করতে থাকা মেয়েটিকে ইনি দাঁড় করালো পথের পাশে থাকা ল্যাম্পপোস্ট সংবলিত দেওয়ালের গায়ে। এইবার আলোয় প্রতিকৃতি স্পষ্ট হতে তার অস্থিরতা বন্ধ হলো। তুমি? হ্যাঁ আমি। কেন, অবাক হলে বুঝি? না, আমি তো ভাবলাম। কি ভাবলে? পাড়ার ছিঁচকে নোংরা ছোকরা, নাকি কারুর ভাড়া করা গুন্ডা? কোনটা? দেখবে, তোমার জন্য আমার কোনোদিন হার্ট ফেল হবে। ইস, বালা ইশাট। আমার হৃদয় হরণকারিনীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে এত তাড়াতাড়ি? তা হতে দিই কি করে বলো তো? আচ্ছা হয়েছে, এবার বাড়ি চলো। চলো। এ কি দিদি, তুই এত তাড়াতাড়ি? গরম চায়ের কাপটা কাঁচের টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো পারিজাত। পরক্ষণে তার সাথে চা খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল সঞ্জু। দুজনে বাইরে বেরিয়ে হতবাক দৃষ্টিতে যুবকের দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখের ডাগর হাঁ বন্ধ করে বিস্ময়ে সূচক ভঙ্গিতে চোখ বড় বড় করে বলল, বাবা, এ আমি কাকে দেখছি আমার বাড়িতে? হ্যাঁ, আজ কি সূর্য রাতে উঠলো নাকি নাকি পশ্চিম দিক থেকে উঠলো? আমি তো খেয়াল করলাম না। আগে না ম্যাডাম, সূর্য রাত্রিবেলা ওঠেনি বা সকালবেলায় পশ্চিম দিকেও ওঠেনি। আপনার সামনে সশরীরে এই অধম দাঁড়িয়ে রয়েছে। তা বল, কি খবর? ওই ছেলেটিকে? ও ও তো আমার বন্ধু। কেন জানি না আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কি দত্তবাগানের সঞ্জয় দা? হ্যাঁ, তবে তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আর কোনো কথা না বলে টুক করে একটা প্রণাম করে গদগদ কণ্ঠে বলল, আমি মৃগাঙ্ক, তোমার ছোটবেলায় আদরের সেই ভোলু, মনে আছে? ক্রিকেট খেলতে গিয়ে কতই না কাঁচ ভেঙেছি, আর দোষ পড়েছে তোমার উপর। মনে নেই আবার? তারপর আমার হাতের ব্যাটের বাড়িও তো নেহাত কম হজম করিসনি। তা এখন কি করছিস? বর্তমানে আমি বিএসসি পড়ছি। আশা রাখি সেটা কমপ্লিট হলে কেরিয়ার নিয়ে ভাববো। আড্ডা তো দেখছি একেবারে জমে উঠেছে। আচ্ছা যাই হোক, আমি যাই, সবার জন্য বরং চা করে নিয়ে আসি। আমাদের সঞ্জয়দার তো আবার এক কাপ চায়ে গলার নলিও ভেজে না। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি। এই বলে রান্নাঘরের দিকে পা বাড়াতে যাবে এমন সময় কস্তুরী মৃগাঙ্ককে উদ্দেশ্য করে পারিজাতের উদ্দেশ্যে বলল, তাই ইনার জন্য চা বানানোর আগে ইনার গুণকীর্তনটা শুনে কর্ণশুদ্ধ করো। রাতে 1 ঘন্টা ধরে আমার জন্য মশার কামড় সহ্য করে গলিতে দাঁড়িয়েছিল। তারপর এমন ভয় দেখালো যে আর একটু হলে বুকের কোটর থেকে আমার ছোট্ট ধুকবুকে প্রাণটাই বেরিয়ে যেত। তাই বুঝি আমার বোনের সঙ্গে এমন কাজ করা? এর জন্য একটা কানমোলা পাওনা রইল। না না, আজ একটা নয়, 1 জোড়া কানমলা দিতে দিতে ওকে একেবারে জোড়া বাগানে পাঠিয়ে তবেই ছাড়বো। তা জানি না,
ছোটবেলায় যেভাবে মার খেয়েছি তা কি আর ভুলতে পারি? এই শোন শোনাই, তোর সঙ্গে আজকে যা যা ঘটলো সেটা কি আদতেই মৃগীর কারসাজি? সত্যি রে, তোর মুখ দিয়ে মৃগী নামটা আর গেল না। সত্যি জানিস তো দিদি, ও বলল যে আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার ক্রমাগত অনুসরণ করে চলেছে। তবে তুই এই কথা জিজ্ঞেস করছিস কেন বলতো? হ্যাঁ রে, আমি যা দেখেছি তোকে তাই বলছি। আর সেখানেই তো আমার সঞ্জুদার সঙ্গে দেখা হলো। আশ্চর্যজনকভাবে কি একটা মন্ত্র পড়তে পড়তে অবয়বটা দেয়ালের মধ্যে মিশে গেল। অবয়ব? কিসের অবয়ব? আমি দেখলাম আমি, উফ, সে যে কি ভয়ানক দৃশ্য আমি তোকে কি বলবো। শোন না, তুই একটু সাবধানে থাকিস, রাতে একা একা বাড়ি ফিরিস না, অন্তত মৃগাঙ্ককে সঙ্গে নিয়ে যাস। তেমন চিন্তা করার কিছু নেই, ওটা তো দৃষ্টিভ্রম, আই মিন হ্যালুসিনেশন। ওটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। কি? চিৎকার করে উঠল কস্তুরী। তাড়াতাড়ি গ্যাসটা অফ কর, আর একটু হলে গরম উতলে যাওয়া দুধ যে তোর হাতের ওপর পড়তো। উফ, একদম বুঝতেই পারিনি, আর একটু হলে তো হাতটাই পুড়ে যেত। আজ রাতে একটু তাড়াতাড়ি বাড়ি এলাম, কারণ ভাবলাম পরীক্ষার খাতাগুলো আজ রাতের মধ্যেই দেখে নেব। হাতটা পুড়ে গেলে কি না কাণ্ড হতো বলতো। কিরে, হলো তোদের চা করা? হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি। কিছুক্ষণ পর ট্রেতে করে চা নিয়ে এসে আগের কাপটা রান্নাঘরের স্ল্যাবে রেখে পারিজাত আসরে যোগ দিল। তা বলো সঞ্জুদা, এখন কি করছো? একটা অফিসে কাজ করছি, অর্নামেন্টস ডিজাইনিং এর কাজ। তা কত টাকা তাও মায়না? দেখ, এখন তো এইসব ইন্ডাস্ট্রি খুব ফ্লারিশ করেছে, ওই মোটামুটি 40 পাই। যেহেতু অ্যাজ এ জুনিয়র ডিজাইনারের কাজ করছি তাই টাকাটা কম, ওই 25-30। কিন্তু ওর সঙ্গে আমি কিছু সিনিয়র ডিজাইনারের সঙ্গেও অ্যাডিশনালি কাজ করেছি, বুঝলি, তাই কন্ট্রাক্ট বেসিসে টাকা পাই। তা তোর কেমন কাজবাজ চলছে পারি? হ্যাঁ, ওই চলছে। দেখো, সত্যি বলতে যে লাইনে কাজ করছি সেখানে তো প্রমোশন বলে কিছুই নেই। তাই ভাবছি একটা কিছু সাইড ইনকাম রাখবো, যাতে রিটায়ার হওয়ার পরে ওটা নিয়েই কাজ করব। তা কি নিয়ে করবি বলে ভাবলি? খাবার দাবার একটা বেকারি খুলবো আর কি, দেখি কি হয়। বাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, তখন তুমি আমার সামনে এসে পৌঁছালে কি করে, আর এমন কি করলে যাতে ওই ছায়াটা মিশে গেল? জানিস হয়তো দীর্ঘকাল ধরে তন্ত্র সাধনা করছি, আর তার ফলেই। দাঁড়াও এক সেকেন্ড, মানে ছায়া মানে কি বলছো তোমরা? আমি বলছি, এই গলিটা দিয়ে আসার সময় দিদির মনে হচ্ছে যে ওকে কোনো অপশক্তিতে তাড়া করছিল। সত্যি দিদি, তুমি সত্যি পারো বটে। এই কলকাতার রাস্তায় তোমায় তাড়া করতে যাবে কোন ভূত প্রেত? হ্যাঁ, হাসিস না, কথাটা একদমই হাস্যকর নয়। আর ওটা ওর হ্যালুসিনেশনও হয়। ওকে সত্যিই কেউ তাড়া করেছিল। তন্ত্র সাধনায় আমরা এদের বলি ছায়া দানব তথা সিংহল। সিংহল বলতে বোঝায় রামায়ণে উল্লিখিত অসুরমাতা সিংহিকার শত সহস্র ছায়াধর কায়াহীন সন্তান। এরা নরক থেকে বেরিয়ে আসে সাধকের মনের ইচ্ছা পূরণ করার জন্য, আর তার বিনিময়ে এদের সামান্য কিছু পারিশ্রমিক, যেমন গোটা মুরগি, সিঁদুর মাখা আতপ চাল আর মধু, অথবা কাঁচা মাংসের রক্ত মাখা চাল। সাধনা করার সময়ে যতক্ষণ এরা পৃথিবীতে থাকে ততক্ষণ ওদের কাছে সাধককে নিজের ছায়া গচ্ছিত রাখতে হয়। দেখো দাদা, সেসব তো বুঝলাম, আর আমার দৃঢ় বিশ্বাস তুমি বানিয়ে খামোখা এতগুলো কথা বলতে যাবে না। কিন্তু তুমি একটা কথা বলো তো,
আজকের এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে কেউ এসব কথা বিশ্বাস করতে পারবে? প্রমাণ চাস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার জন্য আমার কিছু জিনিস লাগবে। একটা গোটা মুরগি, 3 মালসা, সিঁদুর মাখানো গোবিন্দভোগ চাল, আর একটা নিরিবিলি জায়গা। সঞ্জুদা, মুরগি কিন্তু আমাদের কাছেই আছে, মানে তোমার পাশে দাঁড়িয়ে আছে। সত্যি শোনাই, এই মৃগীকে নিয়ে তোর মজা করার বদ অভ্যাসটা আর গেলই না। দিদি তুমি কিন্তু আমাকে একদম ওই নামে ডাকবে না। আচ্ছা চল চল, এবার সব জোগাড়জান্তি করি। যথারীতি নির্দেশ দেওয়ার 1 ঘন্টা পর হন্তদন্ত হয়ে ছাদের উপর এসে দাঁড়ালো মৃগাঙ্ক। দেখল সেখানে সুন্দর করে পঞ্চচক্র আঁকা হয়েছে, আর মাঝখানে ধিকি ধিকি চলছে যজ্ঞের আগুন। আর এর ঠিক 2 পাশে পদ্মাসনে বসে রয়েছে 2 বোন। কস্তুরী কথা না বলে তাকে চোখের ইশারায় তার পাশে এসে বসতে বলল। কিছুক্ষণ পরে গুরুগম্ভীর কণ্ঠস্বরে সঞ্জয় বলে উঠল, মুরগি আনা হয়েছে? হ্যাঁ দাদা, এই নাও। কথাটা বলে পা বাঁধা অবস্থায় থাকা অস্থির মুরগিটাকে হস্তান্তর করল। সবকিছু তৈরি আছে দেখে মুখে মৃদু হাসি ফুটল সাধকের। রাত্রের নিস্তব্ধতা, মাথার উপরে থাকা উদার ঈষৎ নীলাবহ আকাশে জোনাকির মতো মিটমিট করে জ্বলছে নাম না জানা অজস্র নক্ষত্র। চারিদিকে সিঁদুর, হলুদ, চুন ইত্যাদির দ্রব্য ছড়ানো ছিটানো রয়েছে। এর মাঝে রয়েছে 3টি সিঁদুর মাখানো আতপ চালের বাটি। চারিদিকে নিস্তব্ধতার মাঝে কেবল শোনা যাচ্ছে মুরগিটির আর্ত কুকুরুকু চিৎকার। এইবার পাশে থাকা ঘির শিশির ডিবিটা খুলে 1 চামচ ঘি সংযুক্ত করতে হুশ করে অনেকটা জ্বলে উঠে আবার পূর্বাবস্থায় ফিরে এসে ধিকি ধিকি জ্বলতে লাগল। এবার আগাম সাবধানতার জন্য সে সকলের উদ্দেশ্যে খানিক মাথা কাত করে পিছন ঘুরে বলল, সকলে মন দিয়ে শোনো। যজ্ঞোদ্ভূত সিংহলদের দেখে কেউ ভয় পাবে না। আমার ইশারা করা মাত্র সকলে সামনে রাখা বাটি থেকে তুলে নেবে 1 মুঠো সিঁদুরে রাঙানো আতপ চাল। ওম গ্রিম ক্লিম স্ক্রিম কালী কালী হুম ব্রুম হুম সট। ওম গ্রিম ক্লিম স্ক্রিম কালী কালী হুম ব্রুম হুম সট। ওম গ্রিম ক্লিম স্ক্রিম কালী কালী হুম ব্রুম। 3 বার বলতে ধীরে ধীরে যজ্ঞের লাল আগুনের শিখা ঈষৎ কালো হতে লাগলো। তারপর 1 পলকে ব্রাহ্মণের টিকির মতো কুচকুচে কালো হয়ে গিয়ে অনেকটা উপরে উঠে যজ্ঞকুণ্ড ছেড়ে সামনে অঙ্কিত সুন্দর নক্ষত্র সদৃশ্য আলপনার উপর এসে দাঁড়ালো। সময়ের প্রকোপে সেই কৃষ্ণবর্ণ শিখা রূপান্তরিত হলো এক কঙ্কালসার ভয়াবহ প্রতিবিম্বে। বিভৎস সেই প্রতিবিম্বের রূপ বর্ণনা করা সহজ কথা নয়। লিকলিকে 2টো হাতের উপর তীক্ষ্ণতর 10টা রূপলি রঙের নখ, বেয়াবরু মাংস ওঠা হাড়ারা দেহ থেকে খসে পড়ছে কালো রঙের মাংস। ন্যাড়া মাথার নিচে থাকা অনেকটা কঙ্কালের মতো দেখতে বড় কালো রঙের মাথার দুধারে 2টো মণিহীন সাদা চোখ মাঝে মাঝে ভাটার মতো জ্বলে উঠতে লাগলো। চেরা ঠোঁটের বিস্তৃতি উনকে দাঁড়ালো কর্ণহীন কানের কাছে। চেরা মুখ থেকে টস টস করে টুপকে পড়ছে কালো লালা জাতীয় কষ, আর তার সাথে এক বিভৎস কটু গন্ধ নাকে ভেসে আসছে। পাশ থেকে ওয়াক শব্দ করে ছাদ থেকে নিচে নেমে গেল কস্তুরী। তাকে কেউ বাধা দিল না। এর কারণ বাকি 2 জন তাকে বাধা দেওয়ার মতন অবস্থায় ছিল না। স্থির নিষ্পলক দৃষ্টিতে তারা কেবলমাত্র সেই অদ্ভুত দর্শন কদাকার প্রাণীটিকেই দেখে যেতে লাগল। এর কিছুক্ষণ পর হাতের ইশারায় পিছনের দিকে 2 জনকে 1 মুঠো করে চাল দিতে বলায় পিছন থেকে 2 মুঠ আতপ চাল ছিটকে গিয়ে পড়ল প্রাণীটির হাড় জিরজিরে পায়ের কাছে। সানন্দে উপুড় হয়ে বসে মাটি থেকে একটা একটা করে চাল তুলে তুলে খুব বিশ্রীভাবে খেতে লাগল। এবার কুকুরুকু শব্দ করতে থাকা মুরগিটির মাথা কোমরে বেঁধে রাখা ছোড়া দিয়ে শটান ছিন্ন করে ছটফটে ধরহীন দেহটা তুলে দিল সিংহলের হাতে। আর 1 মুহূর্ত সময় নষ্ট না করে পলকের ব্যবধানে উধাও হয়ে গেল সে।
সোনাইয়ের শরীরটা একদম ভালো না সঞ্জুদা, খুব ভয় পেয়ে গেছে। কি করি বলো তো? সাধনা শেষ করে সদ্য স্নান সেরে টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে সঞ্জয় বলল, কিচ্ছু করতে হবে না, ও একটু ভয় পেয়েছে আর কি। প্রথম প্রথম সবার এমনটা হয়, তবে একটা বড় চিন্তা আমার ছোট্ট মাথায় ঘুরপাক খাচ্ছে, যেটা তোদেরকে না বললেই নয়। এক্ষুনি মৃগাঙ্ককে বাড়ি থেকে চলে আসতে বল, খুব আর্জেন্ট। আচ্ছা, ডাকছি। কিছুক্ষণ পরে রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ছেলেটা এসে হাজির হলো ড্রয়িং রুমে। বলল, বাবা, এত জরুরি তলব কিসের? আজ যা দেখেছিস কাউকে কিছু বলিসনি তো? পাগল, তোমার কথা অমান্য করি? আমার ঘাড়ে কটা মাথা আছে শুনি? আচ্ছা পারি, সোনাইয়ের এখন এই ঘরে আসার কোনো সম্ভাবনা নেই তো? না না, এখন ঘুমিয়ে পড়েছে। ওর তো খুব গাঢ় ঘুম, এত সহজে ভাঙবে না। তা এত রাতে কি জরুরি কথা বলবে বলে আমাদের এখানে জড়ো করলে বলো তো? এনিথিং সিরিয়াস? বলতে পারিস, কিন্তু সেটা সিরিয়াস পর্যায়ে যাওয়ার আগেই আমাদের সামলে নিতে হবে, বুঝলি? তোরা হয়তো ভাবছিস তোদের দেখানোর জন্যই সিংহল আহ্বান করলাম, আদতে সেটা নয়। আমি পারিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম, তারপর সুযোগ বুঝে ওকে বাঁচালাম, না হলে আজ একটা সর্বনাশ হয়ে যেত। কিন্তু তোরা কেউ ভেবে দেখেছিস ও তোকে কেন নিশানা করলো? কেন? এর কারণ, যে এই জীবকে আহ্বান করেছে সে তোদের ক্ষতি চায়। ওই সিংহলের মুখ দিয়ে জিজ্ঞাসার্থে যদ্দূর জানতে পারলাম তা তোদের বলছি। একজন তন্ত্র সাধক এক অতীব ভয়ানক অঘোর ক্রিয়া সম্পন্ন করতে চলেছে, যার জন্য তার চাই একজন যুবতী কন্যাকে, যার জন্ম আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রথম তৃতীয় দিনে গোধূলি লগ্নের সময়। তার বাম পায়ের তালুতে রয়েছে একটা ছোট্ট কালো তিল, আর বাম পায়ের তর্জনীর পাশে একটি অতিরিক্ত আঙুল রয়েছে। এই সবই তো সোনাইয়ের রয়েছে। একদম গোধূলি লগ্নের আরম্ভে জন্ম, বাম পায়ের নিচে তিল, আর তর্জনীর পাশে অতিরিক্ত একটা আঙুল। সুতরাং তার মতে এই বাড়িতে এমন একজন বৈশিষ্ট্য সম্পন্ন মেয়ে রয়েছে, কিন্তু ভুলটা হয়েছে এখানেই। যেহেতু তোরা দুজন যমজ, তাই বেঁচে গিয়েছিস। সিংহলদের বিবরণ নয়, উদ্দিষ্টের ছবি দিয়ে বোঝাতে হয়। যেহেতু তোরা দুজন যমজ, তাই বিভ্রান্ত হয়ে সে তোর ওপর আক্রমণ করেছে। আসলে তার নিশানা সোনাই। তাহলে এর উপায় কি? উপায় তো একটা আছে, তবে তবে আর দেরি কেন? ঝটপট বলে ফেলো। না, আসলে এই কার্যে কেবলমাত্র কুমারী মেয়েদের লাগে। তাই 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 সোনাইকে বাঁচাতে হলে মৃগাঙ্কের সাথে ওর শারীরিক সম্পর্ক করতে হবে। এতক্ষণ চুপচাপ বসে দুজনের কথা শুনছিল সে। এইবারে মৃগাঙ্ক তীব্র আপত্তি করে বলে উঠল, এসব কি বলছো তুমি সঞ্জুদা? তাহলে তুই কি বলতে চাইছিস, যে তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই? না, এটাকে আমি অস্বীকার করতে পারি না, কিন্তু এত তাড়াতাড়ি এইসব ও কোনোভাবেই মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। না না, তোর এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। ওকে বাঁচানোর অন্য কোনো পথ নিশ্চয়ই থাকবে। তুই কি অবিশ্বাস করছিস পারি? না, কখনো না। কিন্তু তোমার এই কথাগুলো আমি মানতে পারছি না, আর ভবিষ্যতেও পারবো না। এই নিয়ে তিনজনের মধ্যে বেশ ছোটখাটো একটা খণ্ডযুদ্ধ বেঁধে গেল। তবে সবকিছু স্তব্ধ হয়ে গেল একটা পরিচিত কণ্ঠস্বরের প্রত্যুত্তরে। তা এটাই বুঝি তোমার জরুরি কথা? কি তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি? কি ভেবেছিলেন আমার গাঢ় ঘুম? কিছুই বুঝতে পারবো না। আমি সব শুনেছি। আসলে বিচ্ছিরি প্রাণীটাকে দেখে দু চোখের পাতা এক করতে পারছিলাম না। দিদির বলাতে চোখ বুঝলেও অন্ধকার একলা ঘরে খুব ভয় করছিল, তাই ঘুম থেকে উঠে পড়েছিলাম।
তারপর থেকে দেওয়ালে কান পেতে আমি সব শুনেছি। আর তা না শুনলে হয়তো বুঝতেই পারতাম না যে আমাদের ঘরেই এমন একজন ছদ্মবেশে রয়েছে যার মনটা নরকের জীবটি প্রকৃতির চাইতেও ঘৃণ্য। ছি 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 ছি, সত্যি আমার লজ্জা করছে তোমার নিজের দাদা বলে সম্বোধন করতে। কথাগুলো বলতে তোমার একবারের জন্য বুক কাঁপলো না? না ছি। না না শোনাই, দেখ। না দাদা, আমি বলতে বাধ্য হচ্ছি, এইবার তোমার এই বাড়ি থেকে বেরোনো উচিত। আমরা তো সাধারণ মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর লোকজনদের মতো আমার মান খুইয়ে ভিক্ষা করতে পারবো না, অথবা ধনী ব্যক্তিদের মতন আত্মমর্যাদা তথা ন্যূনতম মান সম্মানটুকু জলাঞ্জলি দিয়ে সাফল্যের শিখরে উঠে কারি কারি টাকার সাগরে ভাসতেও পারবো না। তুমি আমায় ক্ষমা করো। মা মারা যাওয়ার পর, বাবার পর তোমাকেই গুরুজন হিসাবে দেখেছি। তোমার প্রত্যেকটা কথাকে বেদবাক্য হিসাবে ধরে নিয়ে অক্ষরে অক্ষরে পালন করেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি হয়তো ওকে বাঁচানোর জন্যই এসব ভাবছো বা করছো, কিন্তু এইসব কোনো মতেই ওর দিদি হয়ে আমি বরদাস্ত করব না। এইবার তুমি আসতে পারো। আর কিছু বলতে পারলো না সঞ্জয়। টেবিলে রাখা সাইড ব্যাগটা কাঁধে হন হন করে হেঁটে বাইরে চলে গেল। তবে চৌকাঠটা পেরোনোর সময় চোখের কোণাটা অশ্রু জলে চিকচিক করে উঠল, কারণ সে জানতো হয়তো এটাই তার এই বাড়িতে শেষ আসা। তাই প্রতিটা পদক্ষেপ তার কাছে খুব দামি। বড় মুহূর্তে অন্য একটা কথা মাথায় আসতে আবেগের ঘোর কেটে গেল তার। হাতের মুঠো ও মুখের চোয়াল শক্ত হয়ে উঠল। মনে মনে দৃঢ় সংকল্প হলো, আজ আজ এই বাড়িতে আমার যা অপমান হলো, কস্তুরীর প্রাণ বাঁচিয়ে আমি তার প্রতিকার করব। আজ বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। পেয়েছি পেয়েছি মেয়েটির খোঁজ পেয়েছি। আজ হয়তো ওকে ওই ছেলেটা বাঁচিয়েছে, তবে তবে রোজ রোজ তো বাঁচাতে যাবে না। আর বেশি দেরি নয়, এই সাধনা সম্পন্ন করবার পরেই আমি হয়ে উঠব মহাঘোর সাধক। এতটাই কুটিল হব যে যে প্রত্যেকে আমার নাম শুনে দর দর করে ঘামবে আর থর থর করে কাঁপবে। কিন্তু কে এই ছেলেটি? সিংহলের কাছে থেকে যা বর্ণনা পেলাম তাতে তো মনে হচ্ছে সেও একজন প্রবাদ প্রতিম তন্ত্র সাধক। কিন্তু কে সে? না না না, এইবার যা করার প্রত্যক্ষ ভাবে করতে হবে। সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগেই ছেলেটিকে শুধু এই বাড়ি নয়, এই পৃথিবী থেকে দূর করতে হবে আমায়। না হলে পরবর্তীতে আমার সাধনা পণ্ড করতে আসবে, কিন্তু তার জন্য আমায় অপেক্ষা করতে হবে 3 বছর পর্যন্ত। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ থেকে ছিঁড়ে নেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, চাক চাক বাঁধা রক্তে সুসজ্জিত লাল মাটির মেঝেটির ঠিক মাঝখানে অনবরত জ্বলছে যজ্ঞের আগুন। আর দরজার দিকে পিছন ঘুরে থাকা ব্যক্তিটি বারে বারে তাতে ঘি সংযুক্ত করছে। আজ মণ্ডল বাড়িতে সাজো সাজো রব। পারিজাতের একমাত্র বোন কস্তুরীর বিয়ে আজ। কার সাথে? একটু পরেই জানতে পারবেন। সেই ছটফটে মেয়ে সোনাই আজ আর নেই। নিজে সংযত হতে শিখেছে, খুব কম কথা বলে, অবসরের সময় একা থাকতে ভালোবাসে, আর যদি সঙ্গী হিসেবে কাউকে চায় তা একমাত্র মৃগাঙ্ক। গত 3 বছরে দুই বোনের সম্পর্কে অনেক পরিবর্তন ঘটেছে। এর নেপথ্যেও রয়েছে তাদের সম্পর্ক। দীর্ঘ 5 বছরের প্রেমালাপের পর আজ তারা বিয়ের মণ্ডপে পৌঁছবে। কিন্তু কিভাবে এতটা দূরত্ব বাড়ল দুজনের মধ্যে, তা জানতে হলে আমাদের চলে যেতে হবে আজ থেকে 2 বছর আগে। আর 5টা দিনের মতো সকালবেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ছাদে উঠেছে পারিজাত। বিগত বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছে বোনের অস্বাভাবিক গতিবিধি। সবসময় কেমন জানি নিজেকে গুটিয়ে রাখে, ছাদে প্রার্থনাও করতে আসে না।
আগে সব কথা ভাগ করে নিলেও বর্তমানে পুরোটাই ব্যক্তিগত হিসেবে বিবেচিত। প্রার্থনা শেষ করে পিছন ঘুরতে চমকে উঠল সে। এ কি, মৃগাঙ্কের সাথে জুটি বেঁধে দাঁড়িয়ে রয়েছে, আর মাথায় ওটা কি, সিঁদুর? এইসব তুই কি করেছিস সোনাই? দিদি আসলে দাঁড়া, তোর নাম তো সোনাই নয়। যাকে বলেছি সে উত্তরটা দেবে। আসলে তোকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু এমনি বললে তুই হয়তো মানতিস না, তাই 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 তুই একেবারে বিয়ে করে চলে এলি? ছি ছি ছি, আজ আমি তোর কাছে এতটা বড় হয়ে গেলাম সোনাই। আগে তুই সব কথা আমার সঙ্গে শেয়ার করতি, আর এখন এত বড় হয়ে গেছিস যে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিজে নিজেই নিয়ে নিলি। বাহ! দেখ দিদি, আমি কিন্তু এখানে তোর মত নিতে আসিনি, তোকে জাস্ট জানাতে এসেছিলাম। এখন আমি সাবালিকা, আমার অধিকার আছে নিজের জীবন সঙ্গী বেছে নেওয়ার। তুই এভাবে আমায় বলতে পারিস না। আর রইল বাকি কথা ভাগ করে নেওয়ার ব্যাপার। এখন আমি বড় হয়ে গেছি, সব কথা যে তোর সঙ্গে শেয়ার করতেই হবে তার কি মানে আছে? আর তুইও তো আমায় না জানি একদিন বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে গেছিলি, তার বেলা? ওটা আমিও জানতাম না, হুট করে একদিন। আমরাও তাই হুট করেই বিয়েটা করে বসলাম। আমরা এখন আসি, শুধু যাওয়ার আগে একবার প্রণাম করে যাই। না, তোমরা যখন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো আমাকে না বলে, তখন আমার আশীর্বাদের কোনো দরকার নেই তোমাদের। প্রার্থনা করি তোমরা সুখী হও, কিন্তু একটা কথা জেনে রেখো, এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক চিরকালের মতো শেষ হয়ে গেল। দিদি, তুমি ভুল বুঝো না। দেখো, আমরা একটা ভুল করে ফেলেছি, প্লিজ প্লিজ তুমি আমাদের ক্ষমা করে দাও। না, তুমি চুপ করো, আমরা কোনো ভুল করিনি। আর ও যখন এত বড় কথাটা বলেই দিল, তাহলে ঠিক আছে, আজ থেকে আমিও জানবো আমার দিদি মারা গেছে। শোনাই? হ্যাঁ হ্যাঁ, তাই। চলে এসো মৃগাঙ্ক, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। এমন অপ্রত্যাশিত ধাক্কা সহ্য হলো না মেয়েটার। সেদিন হঠাৎ অত বড় একটা আঘাত পেয়ে হার্ট অ্যাটাকে প্রাণ হারালো পারিজাত। একজনের হঠকারিতায় ঝরে গেল একটা আস্ত তাজা প্রাণ। কেটে গেছে গোটা 2 বছর। আজও দিদির মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে কস্তুরী। তাদের দাম্পত্য জীবন সুখের নয় বললেই চলে। চাকরি সূত্রে বাইরে বাইরে থাকার ফলে স্ত্রীর প্রতি আর নজর দেওয়া হয় না মৃগাঙ্কের। তবে গত 1 মাস আগে একটা দৃশ্য দেখে তার মাথাটা ঘুরে গেল। এমনিতেই পাড়ায় আশাইস্ত কস্তুরীর বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্বন্ধে গুঞ্জন শোনা যাচ্ছিল। আর সেদিনের ঘটনাটা 2 চোখ ভরে দেখার পর থেকে সবটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। দেখল বাড়ির চাকর রঞ্জনের সাথে এক খাটে এক বিছানায় শুয়ে। ছি 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 ছি। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল মৃগাঙ্ক। সপাটে ছেলেটাকে স্ত্রীর গায়ের উপর থেকে তুলে তদবস্থায় তার মুখে কষি একটা 82 শিক্ষার চড় মেরে বসল ছেলেটি। এরপরই সেদিনই তাকে কাছ থেকে বের করে দিল মৃগাঙ্ক। এর পরবর্তীতে কি হলো তা আর বলার অবকাশ রাখে না। তাদের সম্পর্কটা যে এতটা বিষিয়ে যাবে তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এরপর আর বাইরে চাকরি নেয়নি মৃগাঙ্ক। স্ত্রীকে চোখে চোখে রাখার জন্য শহরের মধ্যে একটা কম্বাইনের চাকরি নিয়ে বসে রয়েছে। কস্তুরীও এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। যতই হোক, এতদিন স্বামীর যে প্রকার অভাব অনুভব করছিল তা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু কায়িক শ্রম আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন আগের মতন আর নাচের অনুষ্ঠান পায় না সে, আর পেলেও বেশি দূরে হলে মৃগাঙ্ক যেতে দেয় না তাকে। অবশ্য সেটাই স্বাভাবিক। তাই সে ঠিক করলো বাড়িতে বসে শুধুমাত্র মেয়েদের জন্য একটা নাচের স্কুল খুলবে। করলেও তাই। এতে নিজের শখটাকেও বাঁচিয়ে রাখা গেল, আর টাকা রোজগার করে একটু স্বামীর পাশেও দাঁড়ানো গেল। পরিবারের সদস্য বলতে 3 জন। সে, মৃগাঙ্ক আর তার শাশুড়ি মা। তিনি অসুস্থ, কোনো কারণে বোবা হয়ে গিয়েছেন। তাই প্রতি মাসে অনেকটা টাকাই খরচ হয়ে যায় তার শুশ্রূষার জন্য। ইতিমধ্যে ঘটল এক চমৎকার ঘটনা। দীর্ঘ 5 বছর পর তার বাবা বাড়ি আসার খবর পাঠালেন। তার ইচ্ছে, যেহেতু এখনো অবধি তিনি তার বৌমার মুখ দেখেননি,
সেই জন্য নববধূর বেশি তাকে আবার দেখতে চান। আর আগেও তো তাদের ধুমধাম করে বিয়ে হয়নি, সেহেতু এইবার তাদের লোকজন ডেকে বিয়ে করতে হবে। দম্পতির কেউই এই প্রস্তাবে ঠিক রাজি নয়, তবে বাবার নির্দেশ। আজ পর্যন্ত তার কাছে তো কিছুই চাননি বাবা, তাই এই কথাটা তাকে রাখতেই হবে। যদিও এর মাঝে একটা চিঠি পাঠিয়েছিলেন, তাও অন্য বিষয় নিয়ে। যাই হোক, এই সংবাদ পেয়ে সকলেই খুশি। এতদিন পর আমার ইচ্ছে পূরণ হবে। বাকি একদম আমার বাড়ির খাঁচাতে এসেই ধরা দিয়েছে। এই সবই যে আমার কারসাজি তা বলাই বাহুল্য। এই কথাটা ভেবে মনে মনে খানিক হেসে উঠলেন একজন বৃদ্ধ ব্যক্তি। তবে তা প্রমাণিত হয় কেবলমাত্র তার কণ্ঠস্বরের দ্বারা। এখনো সুঠাম দেহ বজায় আছে, মাথা ভর্তি ছোট ছোট পাকানো চুলের রাশি তেঁতুল জটার মতন কোমর পর্যন্ত নেমে এসেছে। পরনের লাল শালু কাপড়ের সঙ্গে রুদ্রাক্ষের অলংকার বেশ মানিয়েছে। তার কাঁধে রয়েছে একটা ঝোলা ব্যাগ। ট্রেনের একদম কোণে অর্থাৎ জানলার সিটে বসেছিলেন তিনি। স্টেশনে এসে থামতে দেখতে পেলেন ছেলে উৎসুক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই 3 বছরে চেহারার অনেকটাই পরিবর্তন হয়েছে তার। গালে ভাঁজ পড়েছে, চোখের কোণে কালি জমেছে। পুরুষালী দেহের অস্তিত্বের খোঁজ আজ আর পাওয়া যায় না। তবে যেটা পাল্টায়নি সেটা হলো তার জল জলে দুটো চোখ। কি যে জ্যোতিষ্ক লুকায়িত রয়েছে ওই দুটো চোখের ভিতরে, তা স্বয়ং ঈশ্বরই জানেন। ছেলের সামনে গিয়ে বাবা তার কাঁধে হাত থাবড়ে বললেন, চেহারার কি হাল করেছো তুমি? তবে তোমারও বা দোষ কি এতে বলো? আমার অবর্তমানে তোমার উপর দিয়ে যে ঠিক কতটা চাপ যাচ্ছে তা আমি বুঝতে পারছি। তা যাই হোক, চলো বাড়ি চলো। হ্যাঁ, বাবা আসুন। কই কস্তুরী, এসো। বাবা চলে এসেছেন। বলতেই বাড়ির দোতলায় অবস্থিত তার ঘর থেকে তরতর করে নেমে এলো কস্তুরী। সস্ত্রীক প্রণাম ঠুকে বলল, বাবা আসুন, আমি আপনার জন্য স্নানের জল তৈরি করে রেখেছি। আপনি স্নান করে আসুন, আমি আপনার জন্য খাবার লাগাচ্ছি। মুচকি হেসে ইতিবাচক ভঙ্গিতে তার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। কিন্তু এ কি অদ্ভুত অনুভূতি! মাথায় হাত বোলানোর সময় মনে হলো তার হাতখানা যেন আগুনে পুড়ে গেল। তবে তা কারোর সামনে প্রকাশ করলেন না তিনি। নিজেকে সামনে নিয়ে বললেন, হ্যাঁ যাও, তুমি যাও, আমি আসছি। যথারীতি খাবার দাবার খেয়ে দুপুরের ভাত ঘুম দিয়ে উঠে পাড়ার সকলের সাথে দেখা সাক্ষাৎ করে অবশেষে নিজের বাড়িতে ফিরে একতলার নিচের বন্ধ ঘরটা খুলে কিছুক্ষণ বসলেন। এ বাড়িতে সকলে তার কথা বেদবাক্য বলে মানে, তাই তার অনুপস্থিতিতেও একতলার নিচের ঘরে কেউ হাত দেয়নি, সেই পথও মারায়নি। এরপর নিচের ঘরে তালা দিয়ে ঠাকুর ঘরে বৌমাকে ডেকে পাঠালেন তিনি। তা মা, তোমাদের তো এটা মনে হয় 3য় সাক্ষাৎ। তা তোমায় দেখে তো অত্যন্ত সুলক্ষণা বলে মনে হচ্ছে। এরপর কপালের ঠিক মাঝখানে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে থমকে দাঁড়ালেন। স্নেহ মাখা কণ্ঠ পরিত্যাগ করে গম্ভীর ক্রোধিত কণ্ঠে বললেন, তুমি এখন যাও, তোমার স্বামীকে আমার সামনে আসতে বলো। এরপর তিনি নিজেই হুঙ্কার দিতে লাগলেন, মৃগাঙ্ক, মৃগাঙ্ক, তুমি যেখানেই থাকো এক্ষুনি আমার সামনে এসো। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে এসে বলল, কি হয়েছে বাবা? আমায় ডাকলেন? আপনি আমায় মারলেন? হ্যাঁ, মারলাম। তোমায় আমি কি বলেছিলাম? কোনোভাবেই বৌমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে না। কি হলো তার? হ্যাঁ, এইবার এই বাড়িতে নেমে আসবে এক তীব্র বিপদ, যার আগাম সতর্কতা দিয়েছিলাম তোমাদের আমি, তা মানবার প্রয়োজন মনে করলে না তোমরা? ছি, তোমার মতন কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। চিৎকারের শব্দ শুনে তড়িঘড়ি দোতলা থেকে নেমে এলো কস্তুরী। হতচকিত হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল,
কি হয়েছে বাবা? আপনি আপনি এত চিৎকার করছেন কেন? কেন কেন তুমি জানো না? ওই বই করে বারণ করেছিলাম শারীরিক সম্পর্কে লিপ্ত না হতে, তারপরেও এই তোমরা মানো আমাকে? না বাবা, ও তো আমাকে এইসব বিষয় নিয়ে কোনোদিনই কিছু বলেনি। স্তব্ধ হও আর নিজের দোষ ঢেকো না। আমি জেনেছি অন্য পুরুষের সঙ্গেও তোমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ছি, তোমার লজ্জা করে না বৌমা? মেয়ে বউরা হয় ঘরের লক্ষ্মী। না না, এই সংসার অভিশপ্ত হয়ে গিয়েছে, অভিশাপগ্রস্ত হয়ে পড়েছে এই সংসার। এবার এবার কি কি হয় শুধু দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। রাত হয়েছে, সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আগের মতন সুসম্পর্ক বজায় রাখতে পারেননি দম্পতি। তাই আবার বাবার কথা অমান্য করে আত্মগ্লানিতে ভুগছে সে। তাই ঠিক করেছে এরপর থেকে আর কস্তুরীর কাছাকাছি ঘেঁষবে না মৃগাঙ্ক। এমন সময় তার কাঁধে আলতো করে হাত রাখলো স্ত্রী কস্তুরী। বলল, দুঃখ হচ্ছে বুঝি? সেটা হওয়াই কি স্বাভাবিক নয়? দেখো, আমি জানি যে তোমার স্ত্রী রূপে নিজেকে জাহির করার অধিকার আমি হারিয়েছি, চিরতরের জন্যই হারিয়েছি। তবে আমি কিন্তু এখনো তোমায় বন্ধু বলে মনে করি না, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না কস্তুরী। আজ বাবার কথাটা শুনে উপলব্ধি করলাম আমি প্রকৃতপক্ষে সব কিছুই হারিয়েছি। মায়ের স্নেহ থেকে তো সেই কবেই বঞ্চিত হয়েছি। স্ত্রী হিসেবে তুমিও আমায় ঠকিয়েছ। অবশ্য স্বামী হিসেবে আমিই বা কি করতে পেরেছি বলো? থাকার মধ্যে কেবল ছিলেন বাবা। আজ তার কাছেও মিথ্যেবাদী বেয়াদব সন্তান হিসেবে স্বীকৃতি পেলাম। আর আমার কি পাওয়ার আছে একটু বুঝিয়ে বলবে? কিচ্ছু না। রইল বাকি বন্ধুর কথা। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন একজন বন্ধু হিসেবে তোমায় বারণ করেছিলাম। বলেছিলাম যা করবে দিদির পরামর্শ নিয়ে করবে, কিন্তু তুমি কি তা শুনেছিলে? শোনোনি। তার ফলে অমন স্নেহময়ী দিদির কাছেও আমি চক্ষুশূল হয়েছি। সেহেতু আর নয়, এইবার আমায় তোমরা মুক্তি দাও। আর কিচ্ছু বলতে পারল না মেয়েটি। পিছন ফিরে আবার এক মনে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। তার সঙ্গে তাল মিলিয়ে একসাথে তার দিকে পিছন ফিরে বিনা বাক্যে অশ্রুপাত করতে লাগলো মৃগাঙ্ক। সত্যি, আজ থেকে 3 বছর আগের জীবনটা কতটা ভালো ছিল না? ছিল না রোজগার করার চিন্তা, মাথার উপর ছিল স্নেহময়ী মায়ের হাত, দিদির স্নিগ্ধ মুখখানি দিনে একবার করে না দেখলে ঘুমই আসতো না। তখন তো সবে প্রেমের শুরু, হুড়ু হুড়ু মন। তবু মোটমাট ওই দাদা বোনের সম্পর্ক বজায় ছিল তখন। তার আগের বার মানে যেবার বড় করে রাখি পূর্ণিমা উৎসব পাড়ার মোড়ে পালন করা হলো আর পরপর 2খানা নাচ করলো, সেইবার তো খুব খুশি। কত হাসি মজা, কত কিছু হলো সে রাতে। বিরাজদি তো রবীন্দ্রনাথের লেখা একটা গোটা কবিতা পাঠ করে শোনালো। সেসব সোনালি দিন আজ কোথায়? সোনার আস্তরণ চটে পড়ে গিয়ে লোহার নিষ্প্রাণ সংসারে দানা বেঁধেছে বেদনার তীক্ষ্ণ মূর্ছে। ফলত বিকল হয়ে পড়ছে তার 3 বছর আগেকার স্ফূর্তিশীল উদ্দীপিত প্রাণ। আগের মতন আর কারোর কাছে মন খুলে কথা বলতে পারছে না। হাসতে হাসতে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে পারছে না। যা মুখে আসছে তাই বলতে পারছে না। মাঝে মাঝে নিজেকে বড্ড একা অসহায় বলে মনে হয়। কিন্তু আজ এই সমস্ত কথা বলার কোনো মানে হয় না। এখন তার কাছে কেবলমাত্র একটা মাত্র পথ খোলা রয়েছে, তা হলো মৃত্যু। এই সুব্রত, বলছি এটা কড়া করে চা আনো না আমার জন্য। আগে বলছিলাম কি স্যার, আমি তো চা করতে জানি না। রাইট।
আসলে এতটা কাজের চাপ যাচ্ছে না যে কি বলছি আর কি না বলছি তা বুঝতে পারছি না। তা যাই হোক, আমার জন্য একটু টোস্ট পারলে এনো তো, বড্ড খিদে পেয়েছে। ইতিমধ্যে থানার দরজা খোলার শব্দে সামনের দিকে তাকিয়ে দেখল দুজন। দেখল কালো সুটবুট পরা লম্বা গোছের একজন ব্যক্তি নিঃশব্দে এসে দাঁড়িয়েছে থানার মাঝখানে, যেন আপাদ মস্তক অন্ধকার মুড়ে নিয়ে এসেছে। আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে নমস্কারের ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে বলল, নমস্কার মিস্টার পাল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মশাই। আপনাকে আমি চিনি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি আমায় চিনেন না। আমি সরকারি স্তরের গোয়েন্দা ডিটেকটিভ ত্রিলোকেশ। ত্রিলোকেশ? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আমার তো নতুন পোস্টিং হয়ে এসেছি এই অঞ্চলে, বাট যাওয়ার আগে মিস্টার দাস বলে গিয়েছিলেন আপনি আসতে পারেন, তাই এতদিন পরে আসা হলো বুঝি। সত্যি কিনা জানি না, কিন্তু আজ পর্যন্ত 14টা কেস হাতে পেয়েছি, বিফল কিন্তু একটাতেও হইনি। এবার এটাই যদি হই তবে আমি নিজে আপনাকে রসগোল্লা খাওয়াবো। আচ্ছা, তার অপেক্ষাতেই থাকলাম। তবে যখন লোক দেখালেন, আমি কিন্তু চাইবো আপনি কেসটা হারুন। আপনি অ্যাকচুয়ালি কোন কেসটা হ্যান্ডেল করতে চাইছেন একটু বলবেন? আমি আজ থেকে 3 বছর আগে হওয়া শকুন্তলা হত্যাকাণ্ডের কেসটা নিয়ে একটু খতিয়ে দেখতে চাই। সে তো কবেকারের কেস মশাই, চুকে টুকে গেছে। সবার কই ছুকলো মিস্টার পাল, অনেক হিসেব এখনো বাকি। মানে কিসের হিসেব? না না, কিছু না, এবার কাজের কথায় আসি। এক মিনিট। এই সুব্রত, শোনা, আমার আর ওনার জন্য 2 কাপ মশলা চা নিয়ে এসো। হ্যাঁ, তো কি বলছিলেন আপনি? রিসেন্ট তো অনেকগুলো কেস রয়েছে, খামোকা মিস্টার দাস এই পুরনো কেসটার জন্য আপনাকে অ্যাপয়েন্ট করতে কেন গেল বলুন? এটা আমার ব্যক্তিগত ইচ্ছা বলতে পারে। আসলে অনেকের কাছেই শুনেছি এটা নাকি মানুষের নয়, ভূতের কাণ্ড। তাই জন্য সত্যিটা কি তা খুঁজে বের করতে একেবারে উঠে পড়ে লেগেছি। ভূত টুত মানেন নাকি মশাই? না, তবে এটা মানে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। খুঁজে নিতে পারলেই কেল্লা ফতে। আসলে কোথাও রহস্যের গন্ধ পেলে আমি চুপচাপ বসে থাকতে পারি না। এটা আমার অন্যতম বদভ্যাস বলে নোট করতে পারেন। আপনি তো খুব ইন্টারেস্টিং মশাই। তা সে করুন না, আমার কোনো আপত্তি নেই তাতে। আমি আজকে ফাইলটা লোক দিয়ে খুঁজিয়ে রাখবো, পেলে আপনাকে খবর দেবো। আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। আমার ফোন নেই, রাখার প্রয়োজন বলে মনে করি না। খুঁজে রাখবেন, আমি ঠিক সময় চলে আসব। এই বলে সেই ব্যক্তি হন হন করে হাঁটতে হাঁটতে একসময় অফিসারের 2 চোখের গণ্ডির বাইরে চলে গেল। বাইরে বেরোতেই মুখ থেকে কালো মাস্কটা নামিয়ে মুচকি হেসে অবনমিত কণ্ঠস্বরে উল্লাসিত হয়ে উঠল সেই ব্যক্তিটি। সময় আসিয়াছে আজি বদলা নেওয়ার, হারানো হিসেবগুলো ফিরিয়ে দেওয়ার। অনেকে দিয়াছে গাল, করিয়াছে নিঃশেষ, তাদের মদত দিতে আসিয়াছে গোয়েন্দা ত্রিলোকেশ। না 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 না, কিছুতেই না, কোনোভাবেই না। আমার এতদিনের এত সাধনা এইভাবে পণ্ড হয়ে যেতে পারে না, কিছুতেই না। যার জন্য এতদিন ধরে চাতকের মতো অপেক্ষা করে বসে রইলাম, আজ সন্ধ্যাক্ষণে এসে সেটা কিনা পণ্ড হয়ে যাবে। আর নয়, এবার যা হবে প্রত্যক্ষভাবে হবে। আজ যেভাবে ওদের দ্বিতীয়বারের বিয়েটা বন্ধ করে দিয়েছি, আর কিছুদিনের মধ্যে ওদের দুজনের প্রাণটুকুও আমি কেড়ে নেব। ওম হিম হ্রিম শ্রীং কালিকায় নমঃ। জেগে ওঠো, জেগে ওঠো আমার শেষ দাবার গুটি। আমার কুরুপের দাস, জেগে ওঠো, জেগে ওঠো। রাত্রিতে সকলে ঘুমিয়ে পড়লে সন্তর্পণে মৃগাঙ্কুর বাবা এসে বসেছেন তার একতলার নিচে অবস্থিত সাধন কক্ষে। অন্ধকার ঘর আলোকিত করে তুলে ক্রমে দেখা দিচ্ছে যজ্ঞের আগুনের লেলিহান শিখা। এবার তারও রক্তাবহ হয়ে উঠল। সাপের ফনার মতন ফোঁস ফোঁস করতে করতে নিজেদের মধ্যে থেকে সৃষ্টি করল এক তেজস্ক্রিয় নারী প্রতিবিম্বকে। এবার বিচ্ছুরিত আগুন দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দিকে নমস্কারের ভঙ্গিতে নতজানু হয়ে বসে পড়ে ক্রোধিত স্বরে তিনি বললেন, হে মহাডাকিনী,
আমার সাধনায় তুষ্ট হয়ে আপনি আমায় বাধিত করেছেন। হে যজ্ঞস্থিত অগ্নি হতে উৎকলিত ভয়ালো ভয়ঙ্করী পরম তেজস্ক্রিয় ডাকিনী সত্তা, আমায় সাহায্য করুন। এক লহমায় ছাড়খাড় করে দিন আমার পুত্র মৃগাঙ্ক আর তার স্ত্রী কস্তুরীর দাম্পত্য জীবন। ধ্বংস করে দিন তাদেরকে। দম্পতির স্থূল শরীর আগুনে দগ্ধ করে নিঃশেষিত প্রাণবায়ু উপহার স্বরূপ দান করুন আমায়। আর এই কার্যের মধ্যে যেই আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে, সে পুরুষ হোক বা নারী গর্ভস্থ ভ্রূণ হোক কি মৃত প্রায় কোনো জীব, নির্দ্বিধায় সকলকে হত্যা করবেন আপনি। এই আমার বিনীত অনুরোধ। তেজস্ক্রিয় প্রতিবিম্বটি ইতিবাচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে সমগ্র ঘর জুড়ে ছড়িয়ে পড়ল সাধকের গগনভেদী অট্টহাসির শব্দ। টলমলে পায়ে কাঁপতে কাঁপতে ঘরের দরজার সামনে এসে কোনো মতে দাঁড়ালো কস্তুরী। এখনো পর্যন্ত নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না সে। এসব কি দেখলো সে গুপ্তকুঠুরির ঘরে? এই বাড়িতে আসা স্তক মৃগাঙ্ককে অনেকবার অনেক রকম প্রশ্ন করেও জানতে পারেনি এই ঘরটির কথা। এমনকি কোনো মুগ্ধ চাকরের কাছ থেকেও কিচ্ছু জানতে পারেনি। কৌতূহলবশত গুপ্তকুঠুরির ঘরের সামনে গিয়ে আজকে যা যা দেখলো, এসব কিছু কি সত্যি না তার দৃষ্টিভ্রম? না, দৃষ্টিভ্রম তো নয়, তার জীবন্ত দুটো চোখ দিয়ে তো গোটা ঘটনা দেখেছে সে। তাহলে কি সঞ্জয় তার বলা সেদিনকার কথাটাই কি ঠিক ছিল? মনে মনে ভাবতে লাগলো কস্তুরী। না, আর দেরি নয়, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তৎপরতার সঙ্গে ঘরে ঢুকে মৃগাঙ্ককে জাগিয়ে তুলতে লাগলো সে। মৃগাঙ্ক, এই মৃগাঙ্ক, ওঠো ওঠো, এখন ঘুমিয়ে থাকার সময় নয়। কি হয়েছে? উফ, এত রাতে ডাকছো কেন? এনি প্রবলেম? আমি দেখলাম তোমার বাবা গুপ্ত কুঠুরির ঘরে বসে কি সমস্ত মন্ত্রতন্ত্র করে যজ্ঞের আগুন থেকে একটা মেয়ের প্রতিকৃতি সৃষ্টি করে তাকে আদেশ দিলেন আমাদের হত্যা করার জন্য। এসব তুমি কি বলছো কস্তুরী? হ্যাঁ, মানছি আমার বাবা তোমায় রাগের বসে কতগুলো কঠিন কথা বলে ফেলেছেন, তাই বলে তুমি তার নামে এত বড় একটা অভিযোগ আনতে পারলে? তিনি কিনা আমাদেরকে প্রাণে মেরে ফেলতে চাইবেন? ছি 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 ছি, নামতে নামতে তুমি এতটা নিচে নেমে গেছো, আমি তো এমনটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো গুপ্ত কুঠুরির ঘরে। আচ্ছা চলো। যথারীতি দুজনে গুপ্তকুঠুরির ঘরের সামনে গিয়ে পৌঁছে দেখলো ঘরের দরজায় তালা দেওয়া। তাহলে কোথায় গেলেন বাবা? এই ভাবনাতে বাবার ঘরের সামনে গিয়ে ভেজানো দরজাটা হালকা করে খুলে এক ফালি দৃশ্য দেখে নিশ্চিন্ত হলো মৃগাঙ্ক। অত্যন্ত রেগে গিয়ে বলল, দেখো দেখো, বাবা ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, আর তুমি কিনা। বিশ্বাস করো, আমি আমি সত্যি দেখেছি, আমি সত্যি বলছি তোমায়, সত্যি আমি দেখেছি যে। ব্যাস কস্তুরী, আর নয়। তোমার অনেক আস্পর্ধা আমি সহ্য করেছি। আমার বাবা দেবতুল্য মানুষ, আর ভবিষ্যতে তার সম্বন্ধে এমন কোনো কথা বলার দুঃসাহস করলে সেদিন এই বাড়িতে তোমার শেষ দিন। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। এরপর কি হলো? কস্তুরী কি পারল প্রমাণ সহ সবকিছু স্বামী মৃগাঙ্কর কাছে তুলে ধরতে? এই বা ছিল সেই যজ্ঞস্থিত অগ্নির গর্ভজাত ভয়াবহ প্রতিবিম্ব? কিভাবেই বা সে প্রভাব ফেলতে চলেছে দম্পতির জীবনে? খামোখা কেন গোয়েন্দা ত্রিলোকেশ নামক ব্যক্তি 3 বছর পুরনো কেস রিওপেন করতে চাইছে? সদ্য উদ্ঘাটন করাই কি তার একমাত্র লক্ষ্য, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো এক বড় রহস্য? এই সকল প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই শুনতে হবে গল্পের দ্বিতীয় পর্ব। ও আর একটা কথা, গল্পটি এবার কোন দিকে মন নিতে চলেছে তার সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনাদের কার কি মনে হয় নিচে কমেন্ট বক্সে জানান। ফিরে আসবো গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সায়ক মিত্রের কলমে একটি গ্রাম বাংলার তন্ত্র নির্ভর গল্প
ডাকিনীর ডাক। আজ গল্প পাঠে ছিল ব্রতদীপ, রাজপ্রতাপ, নীলাঞ্জনা, শিউলি, রিমঝিম, জয়দেব, রুমা, ঈশান, পিনাকি এবং নাইল। গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে কণ্ঠ প্রচ্ছদ কৃষ্ণেন্দু। গল্পটির পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো জানান আমাদের লাইক কমেন্ট করে, আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সবার সঙ্গে। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন একটা নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং শুনতে থেকো রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।